আচ্ছা, ভোল্টিং সার্কিটের মেন কাজটা আমরা করব, করার পর ভোল্টিং সার্কিটের ট্রেসিং এবং ট্রাবল শুটিং দেখব। তারপর ভোল্টিং সার্কিটের পর আমরা চলে যাব ভিআরএম সার্কিট। ভিআরএম সার্কিট যাওয়ার পর ট্রেসিং এবং ট্রাবল শুটিং এই দুটোটাই আমরা দেখব। তো ভিআরএম সেকশন মানে ভোল্টেজ রেগুলেটর মডিউল। এটা আর অন্য কোনো সেকশনকে নিয়ে বলা হয়নি, অনলি ফর সিপিইউ সেকশনকে নিয়ে বলা হয়েছে। তো সিপিইউ সেকশনকে কেন বলা হয়েছে? কারণ আমরা সিপিইউ সেকশনকে চেঞ্জ করতে পারি। আমরা যদি কোর i3 থাকে, কোর i3 চেঞ্জ করে কোর i5 বসাতে পারি, সেটা আবার কোর i5 থেকে আবার কোর i7 বসাতে পারি। তো দেখা যাচ্ছে যে আমরা সকেট থাকা অবস্থায় আমরা যে কোনো প্রসেসর বসাতে পারি, যে কোনো বলতে ওই সিরিজে ওই সকেটের উপরে যে কোডের সিরিজ আছে সেই সিরিজের উপরে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে চেঞ্জ করার পর কিন্তু আমার কোর i3 এর জন্য এক ধরনের সাপ্লাই প্রয়োজন হয়, কোর i5 এর জন্য আরেক ধরনের সাপ্লাই প্রয়োজন হয়। তখন আমাকে ওই সার্কিটটা চেঞ্জ করা যাবে না। অর্থাৎ একটা মাদারবোর্ডের সার্কিট যা ফিক্স করে দেওয়া হয়েছে, এখানে এই সার্কিটটার ভিতরে যা ফিক্স করে দিয়েছে, এখানে এটা রেগুলেট করার জন্য, ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য যেটা ফিক্সড করে দিয়েছে ওই ফিক্সডটাই থাকবে। কিন্তু প্রসেসর যখন আমি চেঞ্জ করব, সার্কিটটা চেঞ্জ করতে পারতেছি না। তাহলে সার্কিট থেকে এই সার্কিট থেকে আমাকে ভোল্টেজটাকে চেঞ্জ করা দিতে হয়। তাহলে চেঞ্জ কে করে? আমাকে আইসি করে দেয়। আইসি কিভাবে করে? আমাদের সিপিইউটা যখন আমরা বসাই, অর্থাৎ প্রসেসরটা আমরা যখন বসাই, প্রসেসর থেকে একটা সিগন্যাল আইসি তে অটোমেটিকলি পৌঁছায় যায়। পৌঁছায় যাওয়ার সাথে সাথে আইসি বুঝে ফেলে যে আমার ভোল্টেজ এখন আরো চেঞ্জ হতে হবে। স্যার রেগুলেট তো প্রসেসরের জন্য আলাদাভাবে করে না। আমি এটা কোর i5 এর মাদারবোর্ডে, ল্যাপটপে কোর i5 এর মাদারবোর্ডে কোর i3 প্রসেসর দিচ্ছি, কিন্তু চলে বন্ধ হয়ে যায়। কোর i5 দিলে এটা ভালো চলে না না, আপনি তাহলে বুঝতে হবে যে আমি কোন সিরিজের কোন জেনারেশন বসাচ্ছি বা কোন প্রসেসরের সকেটের উপরে কি বসাচ্ছি। জেনারেশনে কি আর সকেট একই না হলে তো বসবে না। না, সকেট অনেক সকেট এক হলেও আপনি বসালে দেখা যাবে যে তার বাস স্পিড, তারপর ক্লক স্পিড এগুলো না মিললে তখন আপনার স্টার্ট হয়ে বন্ধ হয়ে যাবে। কিছুক্ষণ চলে, 2-1 মিনিট চলে বন্ধ হয়ে যাবে। সেটাই বলতেছি। এখন আমার ভোল্টেজ রেগুলেটরের যে রেগুলেট হচ্ছে সেই জিনিসটা আমি বলতেছি যে রেগুলেট কি হচ্ছে। যেমন আমার বলেছিলাম যে প্রসেসরের ভোল্টেজ 0.8 থেকে 1.5 ভোল্ট পর্যন্ত রেগুলেট হয়ে থাকে, কিন্তু আমাদের যখন কোর i3 বা কোর i5 বা কোর i7 আমরা যখন দেখবো যে কোথাও দেখা যাচ্ছে 9733 ভোল্ট এসে থাকে। কোথায়? সিপিইউ সেকশনে। তো এই সিপিইউ ভি কোর সেকশন, যেটাকে বলা হয় ভি কোর সাপ্লাই, কোর সাপ্লাই এটা। তো ভি কোর সেকশনে আমরা দেখতে পাচ্ছি যে 973 বা 97 সামথিং ভোল্টেজ আসে, 0.1 ভোল্টও না, 1 ভোল্টের থেকে কম। যখন আমরা এটা প্রসেসরটা চেঞ্জ করব দেখব যে আমার ভোল্টেজ চেঞ্জ হয়ে আসছে। আচ্ছা আচ্ছা। আবার যখন প্রসেসর আবার ওইটাকে চেঞ্জ করে আবার আরেকটা আনবো, তখন দেখব ভোল্টেজ চেঞ্জ হয়ে গেছে। কারণ কেন? আজকে আমরা সেটাই দেখব যে ভোল্টেজ কেন চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আসেন আমরা আগে ভোল্ট ইন দেখি সেকশনটা। খুব নরমালি ভাবে ভোল্ট ইন দেখাবো যে ভোল্ট ইন কিভাবে আমরা কাজ করব। এখানে আমরা যখন অ্যাডাপ্টার সেকশনে যাব, আমরা অ্যাডাপ্টার সেকশনটা দেখালাম এইভাবে করে। অ্যাডাপ্টার সেকশন, এখানে আমাদের অ্যাডাপ্টার থেকে সাপ্লাই আসবে। অ্যাডাপ্টার থেকে সাপ্লাই আসবে, কত আসবে? স্ট্যান্ডার্ড ভোল্টেজ কত? 19 ভোল্ট। স্ট্যান্ডার্ড ভোল্টেজ কত? 19 ভোল্ট। 19 ভোল্ট থেকে আমাদের এখানে সরাসরি একটা মসফেট আসবে। আমরা মসফেটের ড্রেন না সোর্স এগুলো আমরা আগেই বুঝেছি। যদি আমাদের ড্রেন দিয়ে ঢুকে তাহলে সোর্স দিয়ে বের হবে, আর যদি সোর্স দিয়ে ঢুকে তাহলে ড্রেন দিয়ে বের হবে। তবে বের হবে কখন সেটা কোন চ্যানেল বসানো আছে সেই চ্যানেলের উপরে। যদি পি চ্যানেল হয় তাহলে পি চ্যানেলে কোথা থেকে ঢুকলে কোথায় যাবে, এন চ্যানেল হলে কোথা থেকে ঢুকলে কোথায় হবে, এবং সেটার জন্য আমার গেট লজিক প্রয়োজন আছে কিনা, গেট প্রয়োজন আছে কিনা, সেটা আমাকে বুঝেই কাজ করতে হবে। ঠিক আছে? তো আমি ওটা তো বুঝেই ফেলেছি, এখন আমরা জাস্ট সিম্পলি বুঝে যাচ্ছি। দুইটা মসফেটের মাধ্যমে যেতে পারে, বা একটা ডায়োড একটা মসফেটের মাধ্যমে যেতে পারে, বা সিঙ্গেল ডায়োডের মাধ্যমে যেতে পারে, বা মসফেটের মাধ্যমে যেতে পারে। যেটার মাধ্যমে যাক, আমরা জানি বেসিক্যালি এটা কমন। এই মসফেট দুইটা দিয়েই বেশিরভাগ হয়ে থাকে, তো যার কারণে আমি এটা কমন হিসেবে ধরলাম। এখান থেকে আমাদের যে সর্বশেষ রেজিস্টারটা আসবে
এটা কারেন্টিং রেজিস্টার বা ফিরিবেল রেজিস্টার বলে থাকে। তাহলে আমি আগে পরে কি কয়েল হতে পারে? কয়েল হতে পারে, বা আমাদের এই ফিউজের আগে কয়েল বা ক্যাপাসিটর হতে পারে, কিন্তু আমি তো মেইন লাইনটাকে দেখাচ্ছি, একদম মেইন লাইন। ঠিক আছে, ওকে। এবার দেখেন এইগুলো আমাদের বোল্টিং, এটা কার বোল্টিং গেল? অ্যাডাপ্টার। এবার আসেন আমাদের ব্যাটারির বোল্টিং। ব্যাটারি যেটা সেটা ডিসচার্জিং। এবার আসেন, এটাকে আমরা 8টা পা দিয়েছি, তো এই 2টা পাকে আমরা সাপ্লাই ধরলাম, অপর 2টা অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা নেগেটিভ, এই 2টা নেগেটিভ, আর এই 2টা আমাদের পজিটিভ। ব্যাটারির 8 পা হয়, 6 পায়ের হয়, 9 পায়ের হয়, এরকম হতে পারে। তো কমনলি আমাদের কিন্তু 8 পা এবং 6 পা হয়ে থাকে। ওকে, ব্যাটারির সাপ্লাই হয়ে থাকে 12 ভোল্টের ভিতরে। ক্লিয়ার? 11 ভোল্ট 12 ভোল্টের ভিতরে থাকে ভোল্টেজটা। ওকে, আমরা এখন ব্যাটারি সাপ্লাই এখান থেকে দেখব যে এইখানে আমাদের একটা মোসফেট থাকে। এই মোসফেটটাকে বলা হয়, এখান দিয়ে আমাদের ঢুকবে, এখান থেকে আউট হবে মোসফেটটা। আউট হয়ে সরাসরি আমাদের এই রেজিস্টার, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের ভোল্টিং রেজিস্টার, এইটা হচ্ছে আমাদের ভোল্টিং রেজিস্টার। কিন্তু এটা আমাদের মোসফেট। মোসফেটের আগে পরে কয়েল থাকতে পারে, ক্যাপাসিটি থাকতে পারে, এটা কোনো আমার মেইন লাইন না। মেইন লাইন যেটা আমাদের সেটা দেখতেছি আজকে। ওকে, তাহলে এখান থেকে অ্যাডাপ্টারের সাপ্লাই কত আসবে, আর এদিক থেকে আমার ব্যাটারির সাপ্লাই কত আসবে, 12 ভোল্ট। এবার দেখেন, যদি বলেন যে স্যার এখান থেকে আমাদের অ্যাডাপ্টারে ভোল্টেজ আসছে, এদিক দিয়ে বের হয়ে এদিকেও তো যাবে। হ্যাঁ, এই পর্যন্ত আমার 19 ভোল্ট চলে আসবে যদি ব্যাটারি থাকে, কিন্তু এদিকে আর 19 ভোল্ট যাবে না, এদিকে আর 19 ভোল্ট যাবে না। কিন্তু যখন আমরা অ্যাডাপ্টার খুলে ফেলবো, এদিক থেকে আমাদের 12 ভোল্ট হয়ে এই পর্যন্ত যাবে, এদিকে আর 12 ভোল্ট যাবে না। ক্লিয়ার? ওকে, তো এবার এখান থেকে আমাদের কমপ্লিটলি মাদারবোর্ড, সম্পূর্ণ মাদারবোর্ডে চলে যাবে। মাদারবোর্ডে কি কি চলে যাবে সেটা আমরা জানি। আসেন তো আমরা এই পাশে সমান সমান দিয়ে লিখি, কি কোন কোন সেকশন যাবে। 1 নাম্বার সেকশন কোথায় যাবে, বিআরএম। 1 নম্বরে গেলাম বিআরএম, 2 নম্বরে গেলাম, 2 নম্বরে গেলাম, না না না, 4টা সেকশন না, RAM, হ্যাঁ র্যাম, 5 volt, 3 volt, হ্যাঁ গুড, 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন। তারপর 4 নাম্বার battery section, charging circuit, ব্যাটারি চার্জিং, চার্জিং সেকশনে যাবে। তারপর আমাদের 5 নাম্বার হয়তো সাউথ ব্রিজ বা নর্থ ব্রিজ, এসবি বা এনবি, সাউথ ব্রিজ নর্থ ব্রিজে যায়। সাউথ ব্রিজ আপনার 19 ভোল্টই যাবে। না না, 19 ভোল্ট না, এটার আমাদের এই সেকশন গুলোর প্রত্যেকটা কোথায় যাবে, সুইচিং সেকশনে। প্রত্যেকটা কোথায় যাবে, তাহলে এইটা প্রত্যেকটা সেকশন এসডব্লিউ মানে সুইচিং। অর্থাৎ আমাদের সুইচিং সেকশন আমরা জানি কি কি নিয়ে সুইচিং সেকশন হয়ে থাকে। কি কি নিয়ে সুইচিং সেকশন হয়ে থাকে, মোসফেট দুটো থাকে, একটা কন্ট্রোলার থাকে, কন্ট্রোলার মানে আইসি, আচ্ছা চিপ থাকে আর কি, আর কয়েল থাকে, ক্যাপাসিটর থাকে, এইগুলো নিয়ে আমাদের একটা সুইচিং হয়ে থাকে, তাই না? এই সুইচিং যখন আমরা পেয়ে থাকি, এই সুইচিংটাই আমাদেরকে মেন মোসফেট, অর্থাৎ যেই প্রথম মোসফেটে আমাদের ভোল্টেজটা থাকবে সেটাই 19 ভোল্ট, সেটা আমাদের ভোল্টিং থেকে আসবে। যদি আমাদের অ্যাডাপ্টার থেকে চালাই তাহলে 19 ভোল্ট আসবে, যদি আমাদের ব্যাটারি থেকে চালাই তাহলে আমাদের 12 ভোল্ট আসবে। তাহলে এইটা হচ্ছে অ্যাডাপ্টারের সাপ্লাই লাইন, আর এটা হচ্ছে যে ব্যাটারি ডিসচার্জ লাইন। এটা কি লাইন, ব্যাটারি ডিসচার্জ, ডিসচার্জ লাইন। তাহলে এইটা ব্যাটারি ডিসচার্জ মোসফেট। ডিসচার্জ না হয় রিচার্জ হবে না, রিচার্জ এদিকে কিভাবে হবে, রিচার্জের জন্য আলাদা ডিসচার্জ না, আমি আপনাদেরকে বলি শুনেন না, এইখান থেকে যখন আপনি ব্যাটারি চালাবেন
তখন দেখা যাবে যে এই ব্যাটারিটা এই মোসফেটের মাধ্যমে ডিসচার্জ করবে, আর রিচার্জ যেটা হয় সেটা আরেকটা সেকশন, সেটা এই সেকশনটা, এই যে 4 নাম্বার যে সেকশন সেটা। তো আমি তো এখানে বোল্টিং শিখাচ্ছি, জি স্যার। তাহলে বোল্টিং শেষ হয়েছে, বোল্টিং বুঝে গেছে, জি স্যার সিরিয়াস ভাবে বুঝছেন? কিছুটা আমরা বোল্টিংয়ের এই লাইনটা প্রিবল এই ক্যাপাসিটরটা রেজিস্টার থেকে দুটোটা একসাথে এটাতে আসবে কিভাবে? হ্যাঁ ব্যাটারি থেকে ভোল্টেজ এখানে আসবে কিভাবে, আবার এই অ্যাডাপ্টার থেকে এখানে আসবে কিভাবে? এখন দেখেন, হয়ে যাবে কিভাবে? এখন দেখেন এই রেজিস্টারটার এদিকে আসছে, এটার লাইনটাও একই ফিউজের ভিতরে আসছে, আর ফিউজের হয় এই জায়গার থেকে বা এই জায়গার থেকে আগে। তো সবসময় মনে রাখেন ফিউজের এখানে যে অ্যাডাপ্টারের পরের থেকে আমাদের লাইনটা যায় আর কি, আমি এই জন্য মাঝখান থেকে আঁকছি। অ্যাডাপ্টার থেকে আসলে এখান থেকে যাবে, আর ব্যাটারি থেকে আসলে এই পাশ থেকে যাবে। না 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 না, না না একটা এই জায়গা থেকেই যাবে। এখানে দুইটা ভোল্টেজ তো, একটা হচ্ছে আপনি যদি কারেন্ট দিয়ে চালান আপনি এই জায়গা বোল্টিংটা দেখেন না, 19 ভোল্ট দেখেন তো এই দিক থেকে গিয়ে এই যে রেজিস্টার এই পাশ থেকে এই যে আমি যে সেকশন গুলো আঁকছি, বিআরএম সেকশন, স্টেপ ডাউন সার্কিট, র্যাম সার্কিট, ব্যাটারি সার্কিট, নট ব্রিজ সার্কিট, পিসিএস সার্কিট, এই যে এটাই হচ্ছে যে আমাদের বিআরএম, এটা আমাদের অ্যাডাপ্টার সেকশন। জি স্যার। এই সেকশনে আমাদের আবার ব্যাটারির আর একটা ডিসচার্জ, যেটা ব্যাটারি থেকে যেটা চলবে, ব্যাটারি লাইনটা এখানে চলে আসবে। আচ্ছা আচ্ছা, এই লাইনগুলো আমি একে একে দেখাইছিলাম না, জি স্যার। এটা সেই লাইন আর কি। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। ক্লিয়ার? জি। ওকে, আমরা এবার বিআরএম সেকশনে চলে যাচ্ছি। আমরা এখন কিসে যাচ্ছি? বিআরএম। বিআরএম এর মূল অর্থ হচ্ছে যে ভোল্টেজ রেগুলেটর মডিউল। বিআরএম এর ডেফিনেশন। জি স্যার। আচ্ছা, ভোল্টেজ রেগুলেটর মডিউল আমরা জানলাম। অন্য কোন সার্কিটের বেলায়, যেমন এখানে আমরা কি কি সার্কিট পাচ্ছি, র্যাম সার্কিট, 5 ভোল্ট 3 ভোল্ট সার্কিট, ব্যাটারি চার্জিং সার্কিট, সাউথ ব্রিজ নর্থ ব্রিজ বা পিসিএইচ। এই যে আমরা যে সাপ্লাই গুলো পাচ্ছি, এই সাপ্লাই গুলোর ভিতরে আমাদের সুইচিং আছে, এই সাপ্লাই গুলোর ভিতরে আমাদের সুইচিং প্রক্রিয়াটা আছে। এখন এই সুইচিং প্রক্রিয়াতে কোনোটাতে কিন্তু বিআরএম সেকশন মানে সিপিইউ সেকশন ছাড়া অন্য কোনো চার্জিং সেকশনে, র্যামের সেকশনে কখনো চেঞ্জ হয় না। ভোল্টেজ যা ফিক্সড করা আছে তাই থাকে, সেটাই। যেমন DDR3 এর জন্য যে বোর্ডটা বানানো হয়েছে, সেখানে DDR3 ভোল্ট হচ্ছে যে 1.5 ভোল্ট, এই 1.5 ভোল্টই থাকবে, সে চেঞ্জ হবে না। তারপর আপনি দেখেন ব্যাটারি চার্জিং, আমাদের ব্যাটারি চার্জিং এর জন্য 12 ভোল্ট দরকার, সে 12 ভোল্টই দিবে, এর বেশি দিবে না, চেঞ্জ হবে না। আচ্ছা, এরপর আমাদের দেখি 5 ভোল্ট 3 ভোল্ট তৈরি করার জন্য যে রেগুলেটর তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের 5 ভোল্ট 3 ভোল্টের জন্য একটা সুইচিং, 3 ভোল্টের জন্য একটা সুইচিং, 5 ভোল্টের জন্য একটা সুইচিং, 3 ভোল্টের জন্য একটা সুইচিং। সেখানে আমাদের ভোল্টেজ চেঞ্জ হবে না, সেখানে আমাদের ভোল্টেজ ফিক্সড থাকবে। এরপর আমাদের যে সাউথ ব্রিজ জন্য 1.8 1.5 ভোল্ট 1.05 ভোল্ট যে ভোল্টেজ গুলো তৈরি হয় পিসিএস, সাউথ ব্রিজ, নর্থ ব্রিজের জন্য, সেই ভোল্টেজ গুলো আমরা যখন দেখবো সেখানেও ফিক্স থাকবে। তাহলে ফিক্স থাকতেছে না কে? সিপিইউ সেকশন। এই জন্য এটাকে ভি কোর সেকশন বলা হয়েছে। ভি কোর সেকশন না বলে সেখানে যদি বলতো যে এখানে 1.8 ভোল্টই থাকতে হবে, 1.5 ভোল্ট থাকতে হবে, এমন কোনো নির্ধারিত কথা বলা হয় নাই ওখানে। এই জন্য এটাকে ডাইরেক্টলি ভি কোর সাপ্লাই বলা হয়েছে। ক্লিয়ার? আপনারা ভি কোর সাপ্লাই মানি চেঞ্জিং এর বিষয় আছে, যেটা আমরা প্রসেসর চেঞ্জ করতে পারি। আসেন তাহলে আমরা ভি কোর সেকশনে আমরা দেখি। সবসময় মনে রাখবেন দুইটা সেকশনে, এক হচ্ছে যে আমাদের এই বিআরএম সেকশন, দুই হচ্ছে যে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন। এই দুইটা সেকশনে আমাদের দুইটা সুইচিং কন্ট্রোলার বসে থাকে। দুইটা সুইচিং কন্ট্রোলার কেন বসে? কারণ আসেন আমাদের ওখানে দুইটার জন্যই আমাদের দুইটা কয়েল বসে থাকে। তাহলে আমাদের সিপিইউর জন্য একটা কয়েল এবং সিপিইউর জন্য দুইটা কয়েল। আমরা এখানে যখন যাব প্রসেসরের এখানে যখন সেকশনটা, এটা হচ্ছে আমাদের সিপিইউ সেকশন। এই সিপিইউ সেকশনে আমরা এখানে দুইটা কয়েল দেখতে পাচ্ছি। এই দুইটা কয়েলই হচ্ছে যে আমাদের সিপিইউ। তো দুইটা কয়েলের জন্য আমরা জানি যে সুইচিং মানে একটা কয়েল দুইটা মোসফেট হতে পারে, বা তিনটা হতে পারে, বা চারটা হতে পারে। ওগুলো সিরিজের মাধ্যমে বসায়। আমরা জানি কোথায় বসায়, সেকেন্ড জেনারেশন বলি নাই, আমি বলেছিলাম মেইন মোসফেট এবং সাপোর্টিং মোসফেট। তাহলে সাপোর্টিং মোসফেটের সাথে আমাদের সিরিজে বসে থাকে। আবার আমাদের মেইন মোসফেটও কিন্তু সিরিজে বসতে পারে।
অর্থাৎ দুইটা মেন মসফেট হতে পারে, দুইটা সাপোর্টিং হতে পারে। আর ভাই দুইটা মিলে চারটা মিলে দুইটা হইতে পারে ডুয়েল মোসফেট। হ্যাঁ, তো আমার ডুয়েল মসফেট দিয়েও করতে পারে, অসুবিধা নাই। আমাদের এখন মোট টোটাল এখন দেখবো যে সুইচিং কি কি নিয়ে হচ্ছে। এখানে একটা ক্যাপাসিটর, কয়েল, দুইটা মসফেট আর এই আইসি দিয়ে কন্ট্রোল করতেছে। আবার এখানে আমরা দেখি একটা কয়েল, ক্যাপাসিটর, কয়েল, দুইটা মসফেট, আইসি দিয়ে। অর্থাৎ এই আইসিটা এই দুইটা মসফেটকে কন্ট্রোল করিয়ে এই কয়েলের মাধ্যমে আউটপুট করিয়ে ক্যাপাসিটর দিয়ে ফিল্টারিং করিয়ে এখানে আমাদেরকে সাপ্লাই দিচ্ছে। সেম এই আইসিটাই আবার এই দুইটা মসফেটকে কন্ট্রোল করিয়ে এইখানে আমাদের আউটপুটের মাধ্যমে কয়েলের মাধ্যমে আউটপুট করিয়ে ক্যাপাসিটর দিয়ে ফিল্টারিং করিয়ে এখানে আমাদেরকে সাপ্লাই দিচ্ছে। তো এইটাই হচ্ছে যে আমাদের সুইচিং প্রক্রিয়া। এই সুইচিং প্রক্রিয়াটা দেখে আমরা এখানে দেখব যে ডায়াগ্রামটা কিভাবে থাকে। আসেন আমরা একটু যাই। আমরা জানি যে এটাই আমাদের ভোল্ট ইন। এখানে আমরা যদি অ্যাডাপ্টার উপরের অংশটা যেহেতু অ্যাডাপ্টার রেখেছি এখানে 19 ভোল্ট, আর নিচের অংশটা যেহেতু আমি ব্যাটারি সেকশন রেখেছি এখানে 12 ভোল্ট। ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এবার আসেন আমরা মোসফেট আঁকি। মোসফেট যেহেতু আমাদেরকে বলেছে দুইটা মোসফেট নিয়ে একটা কয়েল, দুইটা মোসফেট নিয়ে আর একটা কয়েল। ওকে, আমরা এখন যাই। আমরা এখন মোসফেট আঁকবো, খুব মনোযোগ দিয়ে দেখেন। মোসফেট আঁকলাম, একটা, দুইটা। আমরা দুইটা প্রক্রিয়াটা শেষ করি। ড্রেন, সোর্স, গেট, আবার ড্রেন, সোর্স, গেট আঁকতে হবে। ড্রেন আঁকলাম, সোর্স, গেট। ওকে, আমরা দুইটা প্রক্রিয়া শেষ করলাম। আমরা জানি যে ভোল্টিংটা এখান থেকে আমাদের এই মেইন মোসফেট, এটা মেইন মোসফেট, এটা সাপোর্টিং মোসফেট। তাহলে মেইন মোসফেটের ড্রেনে গিয়ে এটা অ্যাড হবে, মেইন মোসফেটের ড্রেনে গিয়ে অ্যাড হবে। তো আমরা মেইন মোসফেটের ড্রেন এটা ডি, এটা সোর্স, এটা গেট। আবার সাপোর্টিং মোসফেটের এটা হচ্ছে যে আমাদের ডি, সোর্স, গেট। ওকে, আমরা এখান থেকে ইন হয়ে এসে এখানে আসলো, এখান থেকে সাপ্লাই হয়ে এদিক থেকে আমাদের কয়েল হয়ে বের হবে। এই কয়েল এল দ্বারা। ওকে, এইটা একটা সেকশন আঁকলাম। স্যার আইসি কোন জায়গায়? আইসি দেখাচ্ছি। আগে আমি মসফেটটা এখানে একে দেখাইলাম। ওকে, এখন আরেকটা সেকশন আঁকতে হবে না? ওকে, আরেকটা সেকশন আঁকার আগে আমরা এখানে আইসিটা দিয়ে দিই। এটা আইসি কে আবার ওখানে পিএমডব্লিউ বলে থাকে। ঠিক আছে? ওকে, এবার আসেন আমাদের এই গেটটা এই আইসি করাবে, এই গেটটা এই আইসি করাবে। এই গেল আমাদের একটা সুইচিং প্রক্রিয়া। এখন আরেকটা সুইচিং প্রক্রিয়া কি? এখানে আমরা কি করব? এটা আমাদের কি হবে? সোর্সটা আমাদের গ্রাউন্ড হয়ে যাবে। গুড, তাহলে আমরা গ্রাউন্ডটা পরে দিচ্ছি। আমরা আগে আরেকটা প্রক্রিয়া কিনি। এখানে আমাদের মোসফেটটা আঁকবো। মোসফেটের এইখানের যে মোসফেটের সোর্সটা সেটাও আবার গ্রাউন্ড হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা আসেন দুইটা গ্রাউন্ড যেহেতু একত্রিত করব, তাহলে আমরা এখানে একে ফেলি। মোসফেটটা উল্টা করে আঁকতে হবে। কেন আঁকতে হবে উল্টা করে? কারণ আমরা দুইটা মোসফেটকে কাছাকাছি রাখছি। ঠিক আছে, এই উল্টা করে আঁকলাম। এখানে আমাদের সোর্স, গেট, ড্রেন। ওকে, এরপর আমাদের আবার উল্টো করে রাখতে হবে মসফেটটাকে। আবার সোর্স, গেট, আবার ড্রেন। আমার সুবিধাতে, আঁকা সুবিধাতে আমি এটা করছি। আপনাদেরকে আরো ইজিলি ভাবে পরবর্তীতে চলে যাব। এইখানে এই সোর্স আর ড্রেন মিলে আমাদের আবার আরেকটা কয়েল হয়ে আসবে। বড় কয়েলের সময় নিচে দুটো দাগ হবে মনে দিতে পারে, নিচে না উপরে, কোনো সমস্যা নেই, বড় কয়েলে দিতে পারে। ওকে, কয়েল আসবে, এই দুইটা মিলে আমাদের গ্রাউন্ড হয়ে যাবে। গ্রাউন্ড, এইটা আমাদের সাপোর্টিং,
এটা আমাদের মেইন। এই মেইনের আবার এখান থেকে আমাদের সরাসরি 19 ভোল্ট সাপ্লাই আসবে এখানে, গেট আইসি কি জানেন? ঠিক আছে। এখানে আমাদের 19 ভোল্ট সাপ্লাই, এখানে আমাদের 19 ভোল্ট সাপ্লাই। এবার দেখেন গেট, এই গেটটা চলে যাবে আইসিতে, আর এই গেটটা চলে যাবে আইসিতে। এই হলো আমাদের সুইচিং প্রক্রিয়ার মূল প্রক্রিয়া। আর এই দুইটা কয়েল মিলে একসাথ হয়ে আমাদের এখানে সিপিইউ থাকবে, সিপিইউ মানে প্রসেসর, এখানে আসবে সাপ্লাই। ক্যাপাসিটর হবে না? হ্যাঁ ক্যাপাসিটর থাকবে এখানে, আপনি ক্যাপাসিটর দেন, ক্যাপাসিটর বা রেজিস্টর, রেজিস্টার থাকলে ক্যাপাসিটর থাকবে। ক্যাপাসিটরই হবে। আউটপুট সাপ্লাইয়ের এখানে আর রেজিস্টার দিবে না, এখানে ক্যাপাসিটর দিবে, ঠিক আছে। এখানে তো বিউডিসি করার জন্য। হ্যাঁ, এবার দেখেন এই যে আমাদের যে ইনপুট হয়েছে, ইনপুটের এখানে আমাদের কিছু ক্যাপাসিটর থাকবে, সেগুলো নন পোলারিটি। সেগুলো কি? নন পোলারিটি। নন পোলারিটি, এগুলো গ্রাউন্ড নন পোলারিটি কেন হবে? বলবো। এখানে আবার আমাদের যে ইনপুট হয়েছে সেগুলো আমাদের নন পোলারিটি, গ্রাউন্ড, ক্লিয়ার। আর এখানে যে আউটপুটটা হবে সেটা হবে পোলারিটি, সেটা হবে এটা গ্রাউন্ড আর এটা পোলারিটি। এটা আমরা কি দিব? পি দিয়ে পোলারিটি দিলাম, আর অন্যগুলো আমি আর ইন্ডিকেট করে দিলাম না। বুঝবো যে যেটা ইন্ডিকেট করা নাই সেটা আমাদের নন পোলারিটি, আর যেটা ইন্ডিকেট করা আছে এটা আমাদের পোলারিটি। পোলারিটিও তো ফিল্টারিং করে, নন পোলারিটিও ফিল্টার করে, তাহলে ওইখানে আচ্ছা, এবার আসেন আমরা জানি, আপনারা ফাংশন সম্বন্ধে একটু বুঝবেন, পড়বেন, তাহলে আপনারা এটা ধরতে পারবেন। আমরা জানি যে নন পোলারিটির ফাংশন হচ্ছে যে লো কোয়ালিটির, আর পোলারিটির ফাংশন গুলো হাই কোয়ালিটি। অর্থাৎ এটা লো ফ্রিকোয়েন্সি গুলোকে সে লো ভাবে কাজ করে, এবং হাই ফ্রিকোয়েন্সি আউটপুট আমাকে হাই ফ্রিকোয়েন্সি থাকতে হয়, হাই ফ্রিকোয়েন্সি ক্যাপাসিটর বসাতে হয়। কারণ আউটপুটটার ভিতরে কোনো গ্যাঞ্জাম হলে, কোনো রকম যদি এসি ভাব থাকে বা কোনো রকম যদি এসির প্রক্রিয়া ঘটে যায়, তাহলে আমাদের আউটপুটে গিয়ে ফাংশন প্রবলেম করতে পারে। এই জন্য আউটপুট আমাদের মেন সিপিইউ থাকে, বা আমাদের কন্ট্রোলটা ও করে থাকে আউটপুট সাপ্লাই দিয়ে। এই জন্য এই জায়গায় আমাদেরকে হাই ক্যাপাসিটর গুলা দিয়ে আউটপুট ঘটানো হয়। আর ইন ঘটানোর সময় আমাদের কোনো সমস্যা হয় না, কারণ ইনের সময় আমাদের কমপ্লিটলি আমাদের এখানে ডিসি হয়ে আসতেছে। যদিও কোনো প্রক্রিয়ায় আমাদের এসি হচ্ছে, কি এসি হচ্ছে? পালসারিং এসি। সে কে করতেছে? ক্যাপাসিটি কয়েল করতেছে। তো এই জন্য কয়েল এবং মোসফেটে পালসারিং এসি কাজ আসতে পারে, এই জন্য আমাদেরকে লো ফ্রিকোয়েন্সির ক্যাপাসিটর অনেকগুলো বসানো থাকে। এখানে ওই ফ্রিকোয়েন্সি গুলাকে সে ক্যাপচার করতে পারে, কিন্তু আউটপুটের সময় আমরা কোনো রিস্ক নিতে পারবো না, আউটপুট যেন ক্লিয়ার থাকে, এই জন্য আমাদের ওখানে পোলারিটি বসানো হয়। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে যে আমাদের সুইচিং প্রক্রিয়া। আমি যদি এই প্রক্রিয়াটাকে আরো যদি, এটা একটা কমপ্লিটলি আমাদের একটা প্যাকেজ দেখা দিলাম, বোল্টিং, টোটাল বিআরএম সেকশন, প্রসেসর সেকশন। এবার আসেন আমি যদি আরো ইজিলি ভাবে যদি দেখাতে যাই, খুব ইজিলি, এইটাকে আমি বোল্টিং ধরলাম, সেটা ব্যাটারি হোক আর অ্যাডাপ্টার হোক। বোল্টিং ধরে এখানে আমাদের মোসফেট আসলো, দুইটা মোসফেট আসলো, এই আমাদের রেজিস্টার, ঠিক আছে। এখন দেখেন আমি মোসফেট আঁকি, চারটা মোসফেট আঁকবো। এই আমাদের আইসি, এই চারটা ড্রেন, এই চারটা ড্রেন, এই তিনটা সোর্স, এই তিনটা সোর্স, এখান থেকে আমাদের গেট, এখান থেকে আমাদের গেট, আবার সেম এই চারটা গেট, এই তিনটা সোর্স, আবার এই চারটা গেট, এই তিনটা সোর্স, এখান থেকে আমাদের এটা গেট, এখান থেকে আমার এটা গেট। সো এখানের যে লাইনটা আমাদের এক হবে, এখান দিয়ে আমাদের কয়েল হয়ে বের হবে, আবার এই দুইটা লাইন দিয়ে আমার কয়েল হয়ে বের হবে। এই দুইটা মিলে আমাদের সিপিইউ তে আসবে। আর এখান থেকে আমাদের মেন এখানে একটা সাপ্লাই যাবে, এইখানে গিয়ে একটা সাপ্লাই যাবে। এইখানে আমাদের 19 ভোল্ট, এখানে আমাদের 19 ভোল্ট। ক্লিয়ার? তাহলে এটা আরো সহজ প্রক্রিয়া। এটা আমরা বুঝতে পারলাম যে দুইটা মোসফেটেরই আমার ইনপুট ভোল্টেজ যেটা হচ্ছে
সেটা হচ্ছে যে আমাদের 19 ভোল্ট, তা আবার ড্রেনে, তা আবার কোথায়, ড্রেনে। ইনপুট তা আবার কার, মেন মসফেট। সাপোর্টিং মসফেট। আর যখন আমাদের মেন মসফেটের সোর্স এবং সাপোর্টিং মসফেটের আমাদের ড্রেন এক হয়ে কয়েলে যাচ্ছে, তখনই বুঝবো যে আমাদের এই দুইটা দিয়ে আউটপুট হচ্ছে, এই দুইটা দিয়ে আউটপুট হচ্ছে। তাহলে এটা আমাদের সোর্স, এটা আমাদের ড্রেন, এটা ওয়ান সোর্স, এটা গেট, গেট আবার ড্রেন, সোর্স, গেট, ড্রেন, সোর্স, গেট। ক্লিয়ার? ওকে, এবার আসেন আমরা প্র্যাকটিক্যালি এটাকে দেখি, ফাইন্ড আউট করি প্র্যাকটিক্যালি। আমাদের প্রথমেই যাই ভোল্টিং। ভোল্টিংটা দেখেন, আমরা যখন দেখব যে এইটা হচ্ছে যে আমাদের ডিসি পোর্ট, এটা আমাদের কি, ডিসি পোর্ট। তাহলে এই ডিসি পোর্টটা, এই ডিসি পোর্টটা আমাদের, এই ডিসি পোর্টটা আমাদের এখানে তিনটা পা আছে, এখানে অনেকগুলো পা আছে। তাহলে এই পা আর তিনটা পাকে মিলে আমাদের কাজ করতে হবে। তাহলে দেখেন এখানে আমরা যে কাজটা দেখতেছি, নেগেটিভ বের করব আমরা কন্টিনিউটি দিয়ে। কন্টিনিউটি আমরা একটা নেগেটিভ ধরবো, নেগেটিভ এখানে ধরলাম, নেগেটিভ ধরে এখানে আমরা নেগেটিভ বের করবো যে কোনটা নেগেটিভ, নেগেটিভ 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 নেগেটিভ, এগুলো সব নেগেটিভ। আর এগুলো আর নেগেটিভ নাই, এখানে আর নেগেটিভ নাই। তাহলে এখানে আমাদের কোনো না কোনো দুইটা পয়েন্ট আমাদের পজিটিভ হতে পারে। তাহলে এই দুইটা ধরে দেখি, না হয় নাই। এই দুইটা ধরে দেখি, হয় নাই। তাহলে অপর দুইটা দেখলাম, হ্যাঁ এই দুইটা যেহেতু এক আছে, তাহলে এই দুইটা আমার পজিটিভ। তাহলে এই দুইটা পয়েন্ট থেকে আমাকে মসফেট খুঁজতে হবে। তাহলে অপর পাশে দেখি এখানে কোনো মসফেট আছে, না নাই। তাহলে আমরা এখানে দেখি মসফেট, হ্যাঁ এখানে দুইটা মসফেট দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে ধরে দেখি, হ্যাঁ এখানে আমাদের ঢুকছে, যে সোর্স দিয়ে ঢুকছে না ড্রেন দিয়ে ঢুকছে সেটা আমরা দেখবো কিভাবে। এখানে আমাদের দাগ আছে, মার্ক করা আছে পয়েন্ট, এই পয়েন্ট থেকে 1 2 3 আর এটা 4 নাম্বার গেট। তাহলে আমরা 3 নাম্বার দিয়ে ঢুকেছে, তাহলে আমাদের সোর্স 3 পিনে যখন ঢুকে গেছে, সোর্স দিয়ে ঢুকেছে, ড্রেন দিয়ে আউট হয়েছে। ড্রেন দিয়ে আউট হওয়ার পর এখানে আমাদের আবার দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট এই মসফেটের জন্য এখানে পয়েন্ট। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে ড্রেন, আর এদিকে সোর্স। তাহলে ড্রেন দিয়ে বেরিয়ে ড্রেন দিয়ে ঢুকছে, সোর্স দিয়ে এসে আমাদের রেজিস্টার আসছে, আর এই রেজিস্টার থেকে আমাদের প্রসেসর সেকশনে চলে আসছে, এইখানে আসছে। ক্লিয়ার? তাহলে এখন দেখেন এই সেকশন, হ্যাঁ অবশ্যই আসবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে মেন মসফেট কোনটা, মেন মসফেট ড্রেনে আসবে আমাদের। তাহলে আসেন তো, আমরা বলছি যে মেন মসফেটটা ড্রেনে আসবে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নন পোলারিটি ক্যাপাসিটর আছে। দেখেন এখানে আমাদের মেন মসফেটের এখানে আমরা ক্যাপাসিটরের ফাংশন দেখতে পাচ্ছি। আমরা এখানে ক্যাপাসিটর উঠাই ফেলছি, এখানে ফাংশন আছে। তাহলে আমরা এখানে যদি আমরা এই ভোল্টিনের এখানে ধরি, ধরার পর, হ্যাঁ একটু দেখাই, এখানে আমরা ধরার পর আমরা এখানে চলে যাই। এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে ড্রেন, এই পুরো অংশটাকে ড্রেন বলা হয়েছে, আর এখানে সোর্স। তাহলে এখানে আমাদের ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরে পারবে, এই ক্যাপাসিটরে পাবে, এই ড্রেনে পাবে। তাহলে এটা হচ্ছে আমাদের মেন মসফেট, এটা আমাদের সাপোর্টিং মসফেট। তাহলে ড্রেন মসফেট দেখেন আমাদের এখান থেকে ড্রেনে আসছে, ড্রেনের পর আমাদের এখানে সোর্স দিয়ে আউট হবে, আবার ড্রেনে ইন হবে। তাহলে আমরা একটু দেখি, এখানে ভোল্টিং থেকে আমাদের ড্রেনে আসলো, ড্রেন থেকে এই সোর্সে যাবে, সোর্স থেকে আবার আমাদের সাপোর্টিং মসফেটের ড্রেনে আসবে। ঠিক আছে? তাহলে এইখানে আমাদের ড্রেন দেখেন, আর এটা আমাদের সোর্স। আমরা সোর্স দেখবো যে 3টা পা আমাদের একসাথে আওয়াজ করে, দেখেন। তাহলে আমাদের এখানে 3টা পা আওয়াজ করার কথা, আরেকটা পা আওয়াজ করতেছে। তাহলে এখানে আমাদের শর্ট আছে, এখানে আমাদের কি আছে, শর্ট আছে। তো সো আমরা এখন দেখি, এই যে আমাদের যে পা 3টা, এই 3টা পা আমাদের নেগেটিভ হবে। দেখেন তো এই 3টা পা আমাদের, অর্থাৎ সাপোর্টিং এর সোর্স আমাদের নেগেটিভ, এই যে গ্রাউন্ড। ওকে, ঠিক এই প্রক্রিয়ায় আমাদের একটা সুইচিং মাপা বের করলাম, আর একটা সুইচিং বের করব। দেখেন তো এখানে আমাদের এটার যে মসফেটটা, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, এই ধরনের মসফেট যখন হবে, যখন যেই সাইডে আমাদের পাটা বেশি বাড়তি দেখা যাবে, ওইটাই হচ্ছে আমাদের সোর্স। আর যে অপর পাশে আমাদের পা বাড়তি নেই, ওই পাশটা আমাদের ড্রেন। এটা আমাদের ইজি টেকনিক বুঝার ওয়ে।
আমরা এই জাতীয় প্রত্যেকটা মোসপেডই ধরতে পারবো যে কোনটা আমাদের। দেখতে পাচ্ছি যে অপর পাশে কোনো পা নেই আর এই পাশে আমাদের পা দেখা যাচ্ছে, তো সো এই যে পাশে পা নেই ওইটাই ড্রেন, আর যে পাশে পা আছে ওইটাই আমাদের সোর্স। তো আমরা এই জাতীয় মোসপেটের বেলা আমরা ইজিলি এইভাবে টেকনিকে বের করতে পারি। ওকে, এবার দেখি তাহলে এটার পা নাই, এটা আমাদের ড্রেন, এটাই আমাকে শব্দ করবে, কন্টিনিউস দেখাবে। তাহলে এটা আমাদের মেন মোসপেট, এখানে আমাদের 19 ভোল্ট আসবে, এখান থেকে বের হয়ে আবার এটা ড্রেনে যাবে, এখানে পা দেখা যাচ্ছে তাহলে এটা সোর্স, এটা ড্রেন, তাহলে এই ড্রেনে আমাদের লাইন আসছে এবং এটা আমাদের গ্রাউন্ড হয়ে যাবে। তো সো আমরা এখন বুঝতে পারছি যে আমরা মোসপেট পেয়ে গেলাম, মোসপেটের এই মোসপেটের লাইনগুলো পেয়ে গেলাম। এখন এই মোসপেট থেকে আমাদের কয়েলে আসবে এবং এই দুইটা কয়েল এক হয়ে আমাদের সিপিইউ তে যাবে। আসেন আমরা দেখি যে এই মোসপেটের থেকে আমাদের কয়েলে আসছে, কয়লাস এই মসফেট থেকে আবার কয়েলে আসছে, ঠিক আছে। তাহলে এই দুইটা থেকে এই কয়েলে, এই দুইটা থেকে কয়েলে, এই কয়েল থেকে আমাদের এখানে ক্যাপাসিটর দেখা যাচ্ছে, দেখেন এই কয়েল থেকে আমাদের এই ক্যাপাসিটর আসছে, এই কয়েল থেকে আমাদের ক্যাপাসিটর, এই কয়েল থেকে ক্যাপাসিটর। তো এবার আসেন দুইটা ক্যাপাসিটর দিয়ে আমাদের আউটপুট করবে, কয়েল থেকে আউটপুট হলো এই ক্যাপাসিটরে আর এই ক্যাপাসিটরে, ঠিক আছে। তো এবার দেখেন আমরা যদি দুইটা কয়েলকে অ্যাটাচড ধরি তখনই আমাদের শব্দ কন্টিনিউটি করবে। আমরা এই দুইটা ক্যাপাসিটরকে ধরলাম, শব্দ করবে, এই দুইটা ক্যাপাসিটরকে ধরলাম, শব্দ করবে। তো এখন এই ক্যাপাসিটর দুইটাকে ধরলো, শব্দ করবে। একটু ভালোভাবে ধরি, ওকে, শব্দ করলো। এই ক্যাপাসিটর থেকে ধরি আর কয়েল থেকে ধরি আমরা, এরপর মোসফেট এখানে আমাদের যেই সিপিইউ আছে সিপিইউ সেকশনে ধরবো, আমাদের সাপ্লাই ইন হয়ে গেছে সিপিইউ। এই হচ্ছে যে আমাদের ভিআরএম সেকশন। আর ভিআরএম সেকশন ট্রেসিং করতে জানলাম। এখন ট্রাবল শুটিং আমরা বেশিরভাগই দেখবো ভিআরএম সেকশনের প্রবলেম আসলে আমাদের ডিসপ্লে আসে না, নো ডিসপ্লে হয়ে থাকে। ভিআরএম সেকশনে প্রবলেম আসলে নো ডিসপ্লে হয়ে থাকে। আর যখন আমাদের হ্যাং বা আমাদের ওভারহিট হয় সেটা আমাদের ভিআরএম সেকশন থেকেও হয়ে থাকতে পারে, তখন আমাদের দেখা যাবে হ্যাং করবে, স্লো করবে, রিস্টার্ট মারবে। এবং যদি শর্টিং প্রবলেম হয় সেটা ভিআরএম সেকশনও হতে পারে, শর্টিং প্রবলেম যদি হয়ে থাকে নো পাওয়ার আসবে। এই হচ্ছে যে আমাদের ট্রাবল শুটিং। ওকে, দিলে সেভ হয়ে যাবে।